সময়টা ছিল ২০১০ সাল। রাতের বেলায় ঢাকার এক পরিত্যক্ত জায়গায় পুলিশ পায় একটা লাশ, যার কোনো পরিচয়পত্র নেই। কেউ খোঁজ করতেও আসেনি। পুলিশ এটাকে নথিভুক্ত করে ইউডি কেস, অর্থাৎ অস্বাভাবিক মৃত্যু। তখনও কেউ ভাবেনি এটা খুন। সন্দেহ জন্মায় কয়েক সপ্তাহ পর আরেকটা লাশ, তারপর আরেকটা। সবগুলোতেই ছিল শ্বাসরোধের চিহ্ন, শরীরে আঘাত, পরিচয়হীন ভিকটিম। লোকেশনগুলো ছিল শ্যামপুর, যাত্রাবাড়ি, ডেমরা, কেরানীগঞ্জ সংলগ্ন এলাকা। সব জায়গার মিল ছিল। রিকশা চলাচল বেশি, রাতে আলো কম। পুলিশ তখনও ভাবছিল ছিনতাই, মাদক, রাস্তার ঝামেলা হবে। কিন্তু লাশ বাড়ছিল। শুরুতে তো কোনো পরিবার মামলা করেনি, কারণ নিহতদের বেশিরভাগই ছিল ভাসমান মানুষ। পরে যখন একই ধরনের মৃত্যু বারবার ঘটতে থাকে, পুলিশ আগের ইউডি কেসগুলো হত্যা মামলা হিসেবে রিওপেন করে। এই সময়েই প্রথমবার সিরিয়াস তদন্ত শুরু হয়। ইনভেস্টিগেটররা খেয়াল করে সব লাশে মৃত্যুর ধরন এক, লোকেশনও একই ধরনের, ভিকটিম প্রোফাইল এক, সময় গ্যাপেও মিল। এইসব মিলিয়ে পুলিশ বুঝে যায় এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একজন মানুষের কাজ, আর এখানেই জন্ম নেয় সিরিয়াল কিলার সন্দেহ। কয়েকজন সাক্ষী জানায় নিহতদের শেষ দেখা গেছে রিকশায় উঠতে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, একজন ভিকটিম বেঁচে যায়। ঢাকার এক প্রান্তিক এলাকায় রাতের বেলা একা থাকা একজন মানুষ। থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই, নিয়মিত রিকশায় চলাফেরা করে। দিনের শেষে নির্জন জায়গায় রাত কাটানোই ছিল তার অভ্যাস। ওই রাতে খুনি চোখে পড়ে সে। খুনি তখন রিকশাচালকের ছদ্মবেশে আসে তার কাছে। খুব স্বাভাবিক, বন্ধুসুলভ আচরণে সে ভিকটিমকে বলে, চলো এক জায়গায় নিয়ে যাই, ওখানে থাকা যাবে, খাওয়াও মিলবে। কি এইভাবেই খুনি তাকে নির্জন জায়গায় নিয়ে যায়। খুনি যখন মারার জন্য ভিকটিমকে গলা চেপে ধরে, তখন বাঁচার জন্য সে ধস্তাধস্তি করে অনেক। একটা সময় পর সে অচেতন হয়ে পড়ে। কিন্তু এখানে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। আশেপাশে মানুষের শব্দ আসে, আর ভিকটিমও পুরোপুরি মারা যায়নি। খুনি ধরে নেয় সে শেষ। খুনি তাড়াহুড়ো করে জায়গা ছাড়ে। কিছু সময় পর ভিকটিমের জ্ঞান আসে। আহত অবস্থায় আশ্রয় নেয় স্থানীয় মানুষদের কাছে। পরবর্তী পুলিশের কাছে পৌঁছায়। এই জায়গাটায় কেস বেকার। সে জানায় খুনি রিকশাচালক সেজেছিল। খুব নির্দিষ্টভাবে জানায়, কথা বলার ধরন, বয়সের আন্দাজ, শরীরী ভাষা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, একাধিক নাম ব্যবহার করছিল। এখানে পুলিশের সবচেয়ে ইন্টারেস্টিং জার্নি। সার্ভাইভার এবং আগের অজ্ঞাত লাশ, সব মিলিয়ে একই টাইপ প্যাটার্ন খেয়াল করে। তারপর নির্দিষ্ট এলাকা মার্ক করে। সিভিল ড্রেসে নজরদারি করা শুরু করে দেয়। রাতে টার্গেট এলাকাগুলোতে অবস্থান করে। সন্দেহজনক আচরণ নজরে রাখে। এক সময় এক ব্যক্তি বারবার আলাদা নাম বলছে এবং একই এলাকায় ঘোরাফেরা, কথাবার্তায় অসঙ্গতি দেখে পুলিশ তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে। ধীরে ধীরে সে ভেঙে পড়ে, একটার পর একটা খুনের কথা স্বীকারও করে নেয়। আগের কেসগুলোর প্যাটার্ন মিলে যায়। তখনই নিশ্চিত হয় ঢাকা শহরের এই খুনগুলোর পেছনে একজনই। পুলিশ সন্দেহভাজনকে ধরার পর একটা অদ্ভুত বিষয় সামনে আসে। তার কোনো স্থায়ী পরিচয় নেই, বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে পরিচিত। কালু, কালু মিয়া, মোক কালু, কিন্তু কোনো অফিসিয়াল ডকুমেন্টে পূর্ণ নাম পাওয়া যায় না। এই কারণেই তার পরিচয় আজও অস্পষ্ট। জিজ্ঞাসাবাদে জানা যায় সে বড় হয়েছে অতিদরিদ্র পরিবারে, বাবার অনুপস্থিতিতে। মা অন্যের বাসায় কাজ করত। শৈশব থেকেই রাগী, মারামারি করত। কেউ থামায়নি, নজর দেয়নি। কৈশোর থেকে অপরাধ। কিশোর বয়সে স্কুল ছেড়ে দেয়, রাস্তায় সময় কাটায়, ছোটখাটো অপরাধে জড়ায়। এই সময়েই তার মধ্যে গড়ে ওঠে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছরে সে রিকশা চালানো শুরু করে। রিকশা তাকে দেয় রাতের স্বাধীনতা, অচেনা মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ আর নিয়ন্ত্রণের অনুভূতি। রিকশার সিটে বসেই সে নিজেকে শক্তিশালী ভাবতে শেখে। প্রথম খুনটা ছিল হঠাৎ রাগের মাথায়, কিন্তু খুনের পর তার ভয় হয়নি। সে অনুভব করেছিল মানসিক শান্তি। এই অনুভূতিটাই তাকে বারবার খুনে ফেরায়। ধীরে ধীরে সে সিরিয়াল কিলার হয়ে ওঠে। এরপর সে পরিকল্পনা করত, ভিকটিম বাঁচতে জায়গা ঠিক করত। খুন হয়ে ওঠে তার নেশা। পুলিশের ধারণা অনুযায়ী সে আনুমানিক ৭ থেকে ৯ জন মানুষ হত্যা করেছে। আসল সংখ্যা আরও বেশি হতে পারে। ২০১১ সালের শেষ দিকে যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়। সব মামলা একসাথে বিচার হয়নি। অন্তত একটি মামলায় তার বিরুদ্ধে
দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। মৃত্যুদণ্ডের নিশ্চিত রেকর্ড নেই। বর্তমানে জেলের ভেতর। সে বাংলাদেশের একটি কেন্দ্রীয় কারাগারে বন্দী। জেল সূত্র অনুযায়ী সে খুব কম কথা বলে একা থাকে। কোনো অনুশোচনা দেখায় না।